আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, মিরপুর 12, ঢাকা 1216। সহকারী অধ্যাপক জোবায়দা সামিহা খাতুন বলছি। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। প্রতিদিনের মতন আজও আমি তোমাদের একটা অধ্যায় থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, তোমরা কেউ কেউ আমাকে অবগত করেছো তোমাদের ভালো হচ্ছে এবং এই খুঁজে খুঁজে প্রশ্ন পাওয়াগুলো এবং উত্তরগুলো যথাযথ এক জায়গায় তোমরা করতে পারছো। যাই হোক, আজকে আমরা আবার একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। আজকের অধ্যায় হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র। এখান থেকে আজ আমরা বেশ কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর। আমি যতটা সম্ভব ধীরে পড়ার চেষ্টা করব যাতে তোমরা লিখতে পারো। প্রথম প্রশ্ন হচ্ছে, বেনারসি শাড়ি কাপড় নাম কি? বেনারসি শাড়ির অপর নাম কি? বেনারসি শাড়ির অপর নাম কাতান। দ্বিতীয় প্রশ্ন, খাসিয়া মেয়েরাদের যে ব্যবহৃত পোশাকের নাম কি? খাসিয়া মেয়েদের ব্যবহৃত পোশাকের নাম কি? খাসিয়া মেয়েদের ব্যবহৃত পোশাকের নাম কাজিন পিন এবং এর আরেকটা নাম হচ্ছে জৈনসেন। ঠিক আছে, একটা হচ্ছে কাজিন পিন আর একটা হচ্ছে জৈনসেন। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খাতায়। এর পরের প্রশ্ন হচ্ছে, রাখাইন শব্দের অর্থ কি? রাখাইন শব্দের অর্থ রক্ষণশীল জাতি। রাখাইন অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। এর পরের প্রশ্ন, খাসিয়া কারা? খাসিয়া কারা? আমরা যে খাসিয়াদের পোশাকের কথা বললাম, সেই খাসিয়া কারা? পার্বত্য অঞ্চলের আদিম সমাজভুক্ত লোকেরা খাসিয়া নামে পরিচিত। কোথায়? পার্বত্য অঞ্চলের আদিম সমাজভুক্ত যে লোক, তাদেরকে খাসিয়া নামে পরিচিত তারা। এর পরের প্রশ্ন, খদ্দর কোন দেশীয় শব্দ? খদ্দর গুজরাটি শব্দ। এর পরের প্রশ্ন হচ্ছে, জামদানির শব্দটি কোন শব্দ থেকে এসেছে? জামদানি শব্দটি ফরাসি শব্দ থেকে এসেছে। এর পরের প্রশ্ন, বেনারসি শাড়ির উৎপত্তি হয় কোথায়? বেনারসি শাড়ির উৎপত্তি হয় ভারতের উত্তর প্রদেশের বেনারসে। ভারতের উত্তর প্রদেশের বেনারসে বেনারসি শাড়ি উৎপত্তি হয়। বাংলাদেশের কোন কাপড়টি পৃথিবী বিখ্যাত ছিল? বাংলাদেশের মসলিন ছিল পৃথিবী বিখ্যাত।
দেশের বাইরে মণিপুরি তাঁত কাপড়ের সবচেয়ে বেশি চাহিদা কোথায়? দেশের বাইরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মণিপুরি তাঁত কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি। এর পরের প্রশ্ন, চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক পিনন খাদি। চাকমা মহিলাদের ঐতিহ্যবাহী পোশাকের নাম পিনন খাদি। এরপরের প্রশ্ন, মণিপুরি নকশার অপর নাম কি? মণিপুরি নকশার অপর নাম কি? মণিপুরি নকশার অপর নাম ময়ূরাংফি। মণিপুরি নকশার অপর নাম ময়ূরাংফি। রাখাইন পুরুষেরা কি পরে? রাখাইন পুরুষেরা কি পরে? রাখাইন পুরুষরা লুঙ্গি ও ফতুয়া পরে। রাখাইন পুরুষেরা লুঙ্গি ও ফতুয়া পরে। খাসিয়ারা কোন দেশের অধিবাসী? রাখাইনরা কিসের উপর ঘর তৈরি করে? রাখাইনরা কিসের উপর ঘর তৈরি করে? রাখাইনরা মাচার উপর ঘর তৈরি করে। রাখাইনরা মাচার উপর ঘর তৈরি করে। তারপরে প্রশ্ন, কত বছর পর চীন দেশের রেশম সুতা আবিষ্কৃত হয়? কত বছর পূর্বে চীনের রেশম সুতা আবিষ্কৃত হয়? 2000 বছর পূর্বে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিষ্কৃত হয়। 2000 বছর পূর্বে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিষ্কৃত হয়। রাখাইন শব্দের অর্থ কি? রাখাইন শব্দের অর্থ হলো রক্ষণশীল জাতি। রক্ষণশীল জাতি। এবারের প্রশ্ন হচ্ছে, খাসিয়ারা কোন দেশের অধিবাসী? খাসিয়ারা বাংলাদেশের আদিবাসী। খাসিয়ারা বাংলাদেশের আদিবাসী। খদ্দর কাপড়ের জনপ্রিয়তার কারণ কি? খদ্দর কাপড়ের জনপ্রিয়তার কারণ কি? খদ্দর কাপড়ের জনপ্রিয়তার কারণ হলো স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন।
মণিপুরীদের ভাষা কি? মণিপুরীদের ভাষা হলো বিষ্ণুপ্রিয়া এবং মৈতৈ। বিষ্ণুপ্রিয়া এবং মৈতৈ। জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ কিসের উপর নির্ভর করে? সুতার সূক্ষ্মতার উপর জামদানি বস্ত্রের মান ও গুণাগুণ নির্ভর করে। সিল্ককে তন্তুর রানী বলা হয়। প্রশ্নটা হচ্ছে তন্তুর রানী কাকে বলা হয়? তন্তুর রানী হচ্ছে সিল্কের তন্তু। সিল্কের তন্তুকে তন্তুর রানী বলা হয়। মণিপুরী তাঁতিরা কোন তাঁত দ্বারা কাপড় বুনে থাকে? মণিপুরীরা কোন তাঁত দ্বারা কাপড় বুনে থাকে? বাঁশ ও কাঠের তৈরি জঙ্গম ও হাত তাঁত দ্বারা মণিপুরী জাতিরা কাপড় বুনে থাকে। বেইন কাকে বলে? মণিপুরী বস্ত্র তৈরিতে যে প্রকার তাঁত ব্যবহার করা হয় তাকে বেইন বলে। তাকে বেইন বলে। কোন সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইলের আদি তাঁতি? কোন সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইলের আদি তাঁতি? বসাক সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইলের আদি তাঁতি। বসাক সম্প্রদায়ের। খাসিয়া মেয়েদের তৈরিকৃত ব্লাউজের নাম কি? খাসিয়া মেয়েদের তৈরিকৃত ব্লাউজের নাম কাজিম পিন। কাজিম পিন। খবং কি? খবং হচ্ছে মাথার কাপড়। রাখাইনদের গলার অলংকারের নাম কি? রাখাইনদের গলার অলংকারের নাম রূপার টাকার টংহার। টঙ্কহার বা টংহার। টঙ্কহার। রাখাইন পুরুষরা সাঁওতালরা কোথাকার আদিবাসী? সাঁওতালরা ভারতের আদিবাসী। ভারতের পরগনার আদিবাসী। উল্টায় লিখছে এটা। আচ্ছা, এরপরে হচ্ছে রাখাইনরা কোন জনগোষ্ঠীর লোক? রাখাইনরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। রাখাইনরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। খদ্দরের মান কিভাবে বৃদ্ধি করা যায়? খদ্দরের মান কিভাবে বৃদ্ধি করা যায়? খদ্দর
বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প এবং লোক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। খদ্দরের মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। প্রথমত, এটিকে কারুশিল্প হিসেবে গ্রহণ করতে হবে। ঘরে ঘরে এর ব্যাপক ব্যবহার চালু করতে হবে। দ্বিতীয়ত, খদ্দরের কারিগরদের শিল্পী হিসেবে মর্যাদা দিতে হবে। তৃতীয়ত, ন্যায্য মূল্যে সুতা সরবরাহ করতে হবে। তাঁতিরা যাতে উপযুক্ত পারিশ্রমিক পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা খদ্দরের কাপড় সাধারণত কুমিল্লাতেই বেশি দেখতে পাই বা কুমিল্লাতেই বেশি উৎপত্তি হয়। এই খদ্দরের কাপড় আমাদের দেশের জলবায়ুর সঙ্গে সম্পৃক্ত। গরমের দিনে খদ্দরের কাপড়ের একটা আলাদা আরাম আছে। আবার এই খদ্দরের পোশাকটি যখন মোটা সুতা দিয়ে করা হয় তখন সেটা শীতের দিনেও হালকা শীতে ভালোই ব্যবহার করা সম্ভব হয়। তাই খদ্দর আমাদের একটা ঐতিহ্যবাহী পোশাক। এই খদ্দরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের তাঁতিদের উন্নতির জন্য এই 3টা পদক্ষেপ যদি নেওয়া যায় তাহলে খুব ভালোভাবে খদ্দরকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলা সম্ভব হবে। এর পরের প্রশ্ন, মণিপুরী মেয়েদের পোশাকে 2টি অংশ থাকে, বুঝিয়ে লেখো। মণিপুরী মেয়েদের পোশাকে 2টি অংশ থাকে, বুঝিয়ে লেখো। মণিপুরীদের পোশাক পরিচ্ছদ অতি সাধারণ। মণিপুরীরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি তাঁতে কাপড় তৈরি করে। মণিপুরী মেয়েরা যে পোশাক পরে তাতে 2টি অংশ থাকে। একটি অংশ হলো ব্লাউজ এবং অন্যটি লুঙ্গি। মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরে, এর সাথে ব্লাউজ পরে। একে নাগ পোশাক বলে। সুতরাং বলা যায় মণিপুরীদের পোশাকে 2টি অংশ থাকে। আমরা খেয়াল করেছি মণিপুরীরা, যদি মণিপুরী পাড়ায় যাও বা দেখো তাহলে দেখবে যে বগলের নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, কিন্তু পায়ের গোড়ালির উপরে পর্যন্ত এক ধরনের লুঙ্গি তারা বাঁধে আর সাথে ব্লাউজ পরে। কিন্তু বর্তমানে প্রচলিত মণিপুরী মেয়েদের দেখা যায় তারা লম্বা ব্লাউজ পরে এবং কোমরের থেকে একটা লুঙ্গি পরে, আরেকটি ওড়নার মতন সেটা ডিফারেন্ট কালারের করে আবার সেই বগলের নিচ দিয়ে বুকের উপরে বাঁধে। এখন লুঙ্গিটাকে 2টা অংশে ভাগ করেছে তাদের সৌন্দর্যের জন্য।
কিন্তু মূলত তাদের এই লুঙ্গিটা থাকে বুকের উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ কাতান। বুঝিয়ে লেখো। কাতান শাড়ি বয়নে গর্ত তার ব্যবহার করা হয়। গর্ত তাতে শাড়ির নকশা তোলার কাজে জ্যাকার্ড ব্যবহার করা হয়। টানা ও বোনাতে রেশমি সুতা ও বুটির জন্য জরি ব্যবহৃত হয়। পাকানো রেশমি সুতার নাম কাতান। পাকানো রেশমি সুতার নাম কাতান। বেনারসি শাড়িতে পাকানো সুতা ব্যবহৃত হয় বলে এর অপর নাম কাতান শাড়ি। এর অপর নাম কাতান শাড়ি। আমরা কাতান শাড়ির তাঁতগুলো আশেপাশে দেখতে পাই, যেখানে গর্ত করে, মাটির ভিতরে গর্ত করে তাঁতটা বসানো আছে। এবং কাতান শাড়ির মূল জিনিসটা হচ্ছে রেশমি সুতার পাকানো সুতা, আর বেনারসিটা ওই সুতা দিয়েই করা হয় বলে তাকে কাতান শাড়িও বলা হয়। মণিপুরী পোশাক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। ব্যাখ্যা করো। মণিপুরী পোশাক বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। ব্যাখ্যা করো। মণিপুরীরা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক জাতি। মণিপুরীদের পোশাক আমাদের দেশের সাধারণ মানুষের পোশাক থেকে ভিন্ন। তাদের পোশাক তারা নিজেদের বাড়িতে তাঁতে তৈরি করেন। মেয়েরা বুক আবৃত করে লুঙ্গি পরে থাকে। এই পোশাককে তারা নাগ পোশাক বলে। তবে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে মেয়েদের লেফানেক নামক কারুকাজ করা পোশাক পরেন। এছাড়া তারা ব্লাউজ ও ইন্নাফি নামের এক ধরনের ওড়না পরেন। তাদের এই পোশাক বৈচিত্র্যময়। সাধারণ পোশাক থেকে ভিন্ন হওয়ায় এগুলো আমাদের দেশের ঐতিহ্যের প্রতীক। আমি একটু আগে মণিপুরীদের পোশাক নিয়ে বলেছিলাম যে তারা এক ধরনের ওড়নাও ব্যবহার করে, সেটার নাম হচ্ছে ইন্নাফি। এরপরে তাঁত কখন জনপ্রিয় হয়ে ওঠে? বর্তমানে হস্তচালিত শিল্পের মধ্যে তাঁত শিল্প সবচেয়ে প্রাচীন। ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচার, মিলের কাপড়ের সহজলভ্যতা, সুতা ও রঙের অভাব ইত্যাদি প্রতিকূলতার মধ্যেও এদেশের তাঁত শিল্প ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। 1906 সালে স্বদেশী আন্দোলনের ফলে অন্যান্য জিনিসের সাথে বিদেশি বস্ত্র বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সে সময় তাঁত বস্ত্রের উপর জোর দেয়া হয়, ফলে তাঁত বস্ত্র ধীরে ধীরে জনপ্রিয় হতে থাকে। সাঁওতাল উপজাতিদের দৈহিক বৈশিষ্ট্য লেখো। বাংলাদেশের রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, দিনাজপুর জেলায় অধিকাংশ সাঁওতাল বাস করে। সাঁওতালের উচ্চতা মাঝারি ধরনের। এদের গায়ের রং গাঢ় বাদামি ও কালো। এদের মাথার আকৃতি গোল, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, চোখ ছোট, চুল কালো ও কোঁকড়ানো। আকৃতিগত দিক থেকে তাদের সাথে মালয়ী বা চীনের কোনো সাদৃশ্য নেই। রাজশাহী সিল্ক বস্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। রাজশাহী সিল্ক বস্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সৌন্দর্য ও অভিজাত্যের জন্য সিল্ককে তন্তুর রানী বলা হয়। সিল্কের তন্তুর তৈরি শাড়ি বেশ দামি হয়। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের শাড়ি। প্রক্রিয়াজাত করা রেশম তন্তু দিয়ে শ্রমিকরা বিভিন্ন ডিজাইন মাফিক সুতা বসিয়ে তৈরি করেন রং বেরঙের সিল্ক বস্ত্রের পোশাক। বাংলাদেশের কোথায় কোথায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? বাংলাদেশের কোথায় কোথায় ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ঐতিহ্য, কৃষ্টি, পোশাক, সংস্কৃতি ও ভাষার দিক থেকে স্বতন্ত্র। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, রংপুর প্রভৃতি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক বাস করে। টাঙ্গাইল শাড়ি নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত। টাঙ্গাইল শাড়ি নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত। বুঝিয়ে লেখো।
টাঙ্গাইলের অন্যতম ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। টাঙ্গাইল শাড়ির বুননে প্রথমে নকশা করে তা গ্রাফ কাগজে এঁকে ট্রেসিং বের করতে হয়। শাড়ির মাপ ও রং অনুযায়ী লাইন সাজিয়ে সুতা জড়িয়ে নিখুঁতভাবে মোটা ও চিকন উভয় পাড়ের শাড়ি বোনা হয়। ফলে একটি শাড়ি নিজস্ব বৈশিষ্ট্য স্বতন্ত্র হয়ে ওঠে। পরের প্রশ্ন, মণিপুরী শাড়ির বৈশিষ্ট্য লেখো। মণিপুরীদের তৈরি শাড়ির প্রধান বৈশিষ্ট্য হল গাঢ় বা হালকা যে রঙের হোক না কেন পাড়ের রং হবে গাঢ়। সাধারণত মণিপুরী শাড়ির পাড়ের নকশাটি হয়ে থাকে ত্রিভুজ আকারের, আর শাড়ির ভেতরে থাকে হালকা সুতার বোনা লতা পাতা। এই নকশাটি তাদের শাড়ির বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে খাসিয়া মহিলাদের অলংকার সম্পর্কে লেখো। খাসিয়া মহিলারা আসলে অনেক ধরনের অলংকার পরে, দেখতেও ভালো লাগে। দেখি আমরা, খাসিয়া মহিলারা সোনা ও রূপার অলংকার পরে। খাসিয়া মহিলারা হার, বিছা, বালা, চুড়ি, নূপুর প্রভৃতি ব্যবহার করে। বিভিন্ন সামাজিক উৎসবে তারা অলংকার পরে এবং নৃত্য পরিবেশন করতে পছন্দ করে। এর পরের প্রশ্ন, জামদানি শাড়ির পাড়ের নকশা সম্পর্কে লেখো। জামদানি শাড়ির পাড়ের নকশা সম্পর্কে লেখো। জামদানি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বস্ত্র। নকশা ভেদে জামদানি শাড়ির পাড়ের নামও ভিন্ন হয়, যেমন ইঞ্চি পাড়, কলকা, পুইতল, দুবলা, করলা, কাঠি, শিপ, সূচ, কাঁচি, শাল, শামুক, চাঁদ মোরালি, টাঙ্গাইলা গাছ ইত্যাদি। এবার দেখো, মসলিন সিল্ক বিলুপ্তির কারণ লেখো। মসলিন সিল্ক বিলুপ্তির কারণ লেখো। মসলিন সিল্ক সংকুচিত ও পরে বিলুপ্ত হওয়ার পেছনে কিছু কারণ ছিল, যার মধ্যে প্রধান কারণ ইংল্যান্ডের সিল্ক বিপ্লব।
সিল্ক বিপ্লবের ফলে বস্ত্র শিল্পে যন্ত্রের আগমন ঘটে এবং কম মূল্যে ছাপার কাপড় তৈরি শুরু হয়। এছাড়া দেশি সুতার চেয়ে তখন বিলিতি সুতার দাম কম ছিল। ধীরে ধীরে মসলিন শিল্প কাজের গহ্বরে হারিয়ে যায়। এই যে একটা মসলিন শাড়ি যে কালের গহ্বরে হারিয়ে গেল, মসলিন শাড়ি ছিল খুব সুন্দর এক ধরনের শাড়ি, যেই শাড়িটা ভাঁজ করে আংটির ভেতরে রাখা যেত। তাহলে আমরা জানি কত সূক্ষ্ম সুতার মধ্য দিয়ে এই শাড়িটা তৈরি হতো। বর্তমানে মসলিনকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, কিন্তু যেই সুতা দিয়ে, যেই তুলার সুতা দিয়ে এই ধরনের মসলিন কাপড় বোনা হয়, সেই তুলাটা অনেক দিন পরে একটা গাছ পাওয়া যায়, যে গাছটা বর্তমান বাংলাদেশে সেই তুলাটা চাষ করা হয়েছে এবং তারই মাধ্যমে এখন যে মসলিন তৈরি করা হয়েছে সেটা পূর্বের মসলিনের কাছাকাছি, অনেকটাই কাছাকাছি, এবং মূলত বলতে পারি আমরা সেই আগের মসলিনই তৈরি হয়েছে। কিন্তু তার দাম হয়েছে সর্বনিম্ন একটি শাড়ির দাম 1.5 লাখ টাকা, যা আমাদের সাধারণ পরিবারের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। চোখে দেখেই শান্তি পেতে হবে। তবুও আমরা আনন্দিত যে আমাদের মসলিন ফিরে আসছে, এটুকুই আমরা আনন্দ পেতে পারি। এরপরের প্রশ্ন, বেনারসি শাড়ির ঐতিহ্য অতি প্রাচীন, বুঝিয়ে লেখো। উপমহাদেশের বেনারসি বস্ত্রের ইতিহাস প্রায় 400 বছরেরও বেশি বা পুরনো। বেনারসি শাড়ির উৎপত্তি হয় ভারতের উত্তর প্রদেশের অন্যতম প্রাচীন নগর বেনারসে। ঐতিহ্যবাহী এই শাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয় ভারতে এবং এর প্রসার ঘটে সেখানে। 1947 সালে দেশ ভাগের পর কিছু বেনারসি তাঁতি সম্প্রদায় এদেশে এসে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসতি গড়ে তোলে। সেখান থেকেই এদেশে কাতান শাড়ির উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। বেনারসি শাড়ির পরিবর্তিত নাম হচ্ছে কাতান। এবারে দেখো, মণিপুরি ও টাঙ্গাইল তাঁতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। মণিপুরি এবং টাঙ্গাইল দুটোই কিন্তু আমাদের ঐতিহ্যবাহী পোশাক। মণিপুরি ও টাঙ্গাইল তাঁতের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। টাঙ্গাইল শাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো বুনন শৈলী, রং বিন্যাস, ডিজাইন এবং সর্বোপরি শিল্পীর নিজস্ব দক্ষতা।
টাঙ্গাইল শাড়িতে পাড়ের নকশার সাথে সঙ্গতি রেখে রঙিন সুতার সাহায্যে জমিনের নকশা করা হয়। মণিপুরীরা নিজেরাই স্বগৃহে বাঁশের তাঁতে কাপড় তৈরি করে। তারা অতি সাধারণ পোশাক তৈরি করে। তার নিজেদের ইচ্ছামতো ফুল পাতা, জীবজন্তুর আকৃতি, প্রাকৃতিক পরিবেশ প্রভৃতি নকশা তৈরি করে। কোনো কোনো বস্ত্রে তারা জ্যামিতিক নকশাও তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে টাঙ্গাইল শাড়ি তার নিজস্ব রং আছে, তার নিজস্ব কিছু ডিজাইন আছে, তার মাধ্যমে যে বুনন শৈলী দিয়ে তারা তাদের ডিজাইন, বুনন শৈলী এবং সর্বোপরি যে শিল্পী তার নিজস্ব দক্ষতায় টাঙ্গাইল শাড়িটা পারে তুলে ধরে এবং ভিতরেও তারা তার সঙ্গে সামঞ্জস্য রেখে রঙিন সুতা ব্যবহার করে। কিন্তু মণিপুরীরা তারা কি করে, তাদের নিজস্ব তাতে কাপড় বোনে, সেই কাপড়ে তাদের নিজের ইচ্ছা মতো লতা পাতা, ফুল, জীবজন্তু যা ইচ্ছা তারা এঁকে থাকেন। এবং সেই তাদের কিন্তু মণিপুরীদের একটা জিনিস আছে, আমরা ইতিপূর্বেও জেনেছি, যে তাদের নকশায় একটা টেম্পল থাকে, মানে উঁচু মন্দিরের এক ধরনের উচ্চতা তারা দেখায়, ওইটাকে টেম্পল আমরা বলি। ওই টেম্পল কাজটা কিন্তু মণিপুরীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। প্রশ্নটা হচ্ছে, জামদানি মোটিভ বলতে কি বোঝো? আমরা জামদানির মোটিভ বলতে কি বোঝো, এটার উত্তর বলতে পারি এভাবে যে ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যতার বয়ন শিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিভ। জামদানি শাড়িতে সাধারণত দেখবে এক ধরনের লাইন দেখানো হয় এবং সেই লাইনগুলো থেকেই মোটিভ বলে। জামদানি মোটিভে সব খুব সহজেই কাপড়ের তৈরির জামদানি মোটিভ খুব সহজেই কাপড়ের ভেতর ছায়ার মাঝে তৈরি করা যায় এবং নকশা ও যে প্রাকৃতিক এবং যে মোটিভগুলো জ্যামিতিক অধীনেও কিন্তু আমরা অনুসরণ করতে পারি। শুধুমাত্র রেখা বা চারকোনা কিংবা ত্রিভুজ নয়, বরং তা দিয়ে ফুল, লতা পাতা শুরু করে নানা ধরনের ডিজাইন আমরা বিন্যাস করতে পারি। এর পরের প্রশ্ন হচ্ছে, জনপ্রিয় মণিপুরী ডিজাইনগুলো কি? জনপ্রিয় মণিপুরী ডিজাইনগুলো হচ্ছে ঝাউ গাছ, শেফালি ফুল, মন্দিরের নকশা। এই নকশা ময়রাং ফি নামে পরিচিত। রাজশাহী সিল্কের বর্তমান চাহিদা কিরূপ? মেশিনে বোনা সস্তা কাপড়ের ভিড়ে এখনো শক্তভাবে টিকে আছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক।
সুতার দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সিল্কের দাম। রাজশাহীর রেশম গুটির রেশমি শাড়ির মানেই সবচেয়ে ভালো, শত সংকটেও এগুলো টিকে আছে। রাজশাহীর প্রথম শাড়ির সিল্ক প্রতিষ্ঠানগুলো। এরপরে প্রশ্ন হচ্ছে, খাসিয়াদের মাথায় যে পাগড়ি ব্যবহার সম্পর্কে লেখো। খাসিয়ানরা মাথায় যে পাগড়ি ব্যবহার করে তার মধ্যে বিশেষ তারতম্য রয়েছে। তরুণ বয়সীরা সাধারণত সুতি কাপড়ের তৈরি, মাঝবয়সীরা এন্ডি, মুগা এবং সুতি কাপড়ের মেশিনে বিশেষভাবে তৈরি পাগড়ি পরে। অভিজাত শ্রেণী যে পাগড়ি ব্যবহার করে সেগুলো রেশম কাপড়ের ওপর কারুকাজ করা। এরপরের প্রশ্ন, চাকমাদের ব্যবহৃত খাদি পোশাকের ব্যাখ্যা দাও। উত্তর, চাকমারা বক্ষে যে কাপড় বাঁধে তাকে খাদি বলে। খাদি নানা রঙের হয়ে থাকে। শালের মতো দেখতে সম্পূর্ণ ফুলে বোনা খাদিকে ফুল খাদি বলা হয়। বর্তমানে মহিলারা লাল ও কালো ছাড়াও বিভিন্ন রঙের পিনন খাদি ব্যবহার করে। আজকে তোমাদের এই অধ্যায় থেকে অনেকগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো পড়লে মোটামুটিভাবে অধ্যায় সম্পর্কে ধারণা হয়ে যাবে। তোমাদেরকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলেই তোমাদের জ্ঞান এবং অনুধাবন নিয়ে আর কোনো চিন্তা থাকার কথা না। তাহলে আজকে একাদশ অধ্যায়ের আমরা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। সবাই বলছে আগামী 15 তারিখের মধ্যে কলেজ খুলে যাবে। আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্য করেন। যদি খুলে যায় তাহলে মঙ্গল। আমরা আশা করব আমরা এই সংকট থেকে খুব তাড়াতাড়ি আল্লাহর রহমতে, সৃষ্টিকর্তার রহমতে ইনশাআল্লাহ আমরা মুক্তি পেয়ে যাব। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি এবং সুস্থভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি। সবাইকে আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ। ভালো থেকো তোমরা।